রামনবমীর সময় তো এগুলো হচ্ছে কিভাবে? কেন এই আতঙ্কগুলোর সম্মুখীন হতে হচ্ছে আমাদের? অন্যদিকে রামনবমীতে এর আগে একাধিক জায়গা থেকে যে ধরনের কথা বলা হচ্ছিল পুলিশ প্রশাসনের তরফ থেকে, যে কারণে তারা যে কারণ দেখাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে অশান্তির আশঙ্কা রয়েছে, সেটা যদিও সম্পূর্ণ অন্য দিক থেকে, যে কারণে সবকিছু নিয়ন্ত্রণ করছে পুলিশ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যে নতুন সার্কুলার আসছে, সেই সার্কুলার অনুযায়ী কি বলা হচ্ছে, রামনবমীতে কিভাবে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। যদিও অনেকেই অভিযোগ করছেন যে আসলে পুলিশই নিরাপত্তার ব্যবস্থা করছে, পুলিশই আইন কানুন কড়া করছে, আসলে পুলিশকে দিয়ে কোথাও রাজ্য শাসক দলের উদ্দেশ্য, ইন্টেনশন হচ্ছে এই নিয়ম কানুনের কঠিন গেরোতে যাতে রামনবমীর মিছিলটাই না করা যায় বা সেটা শেষ মুহূর্তে বানচাল করে দেওয়া যায়। সত্যিই কি তাই? রামনবমীতে কিরকম কড়া নিরাপত্তা রয়েছে একবার দেখা যাক। 29 জন আইপিএস কে বিশেষ পোস্টিং দেওয়া হয়েছে, কলকাতায় ডিএসপি কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, কলকাতায় 40,000 পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রায় 2000 ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বড় মিছিলে নজরদারিতে ড্রোন এবং মাঝারি ও ছোট মিছিলে পুলিশের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং প্রত্যেক পুলিশের বডি ক্যামেরা থাকছে, এটা নির্দেশিকায় বলা হয়েছে। পুলিশের পিসিআর ভ্যান থাকবে, কিউআরটি টহল থাকবে, বহুতল থেকেও পুলিশ নজরদারি চালাবে বলেই জানতে পারছি আমরা। এছাড়াও দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত বন্ধ রয়েছে সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল। মেন যে রাস্তা, সেখানে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে। কিন্তু এত তো বন্দোবস্ত করা হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি যে এই বন্দোবস্তের মধ্যেও কিন্তু গত প্রায় 24 ঘন্টা আগে পুলিশ একটা লক গেট বন্ধ করে দিয়েছে, ঝাঁপ ফেলে দিয়েছে, নতুন করে আর কোথাও মিছিল বার করা যাবে না। লোকে প্রশ্ন করছেন যে এটা তো অন্য কোথাও এরকম দেখি না আমরা, অন্য কোনো উৎসবের ক্ষেত্রে দেখি না আমরা। কোথায় পুলিশ, কোথায় নিয়ম কানুন থাকে, কটা সিগন্যাল, এর আগে কদিন আগে উৎসব গেছে, সেখানে কটা সিগন্যালে পুলিশ তার নিজের দায়িত্বটুকু পালন করেছে। ইকো পার্কে সেখানে একটা মিছিল, তাও বিদেশি পতাকা নিয়ে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, তখন পুলিশ কোথায় থাকে? এনিওয়ে, এই নিয়ে আলোচনা করব পরে, তবে তার আগে একটুখানি সংক্ষেপে জানিয়ে রাখি এখনো পর্যন্ত এই লক গেট বা ঝাঁপ বন্ধ হওয়ার আগে পর্যন্ত কোথায় কত মিছিল হচ্ছে। এখনো পর্যন্ত রাজ্যে রামনবমীর মিছিল আমার মনে হয় নিঃসন্দেহে এবার রেকর্ড মিছিল হতে চলেছে। রামনবমীর মিছিলের সংখ্যা প্রায় 2525, যার মধ্যে পুরুলিয়াতে শুধুমাত্র মিছিল হচ্ছে 292টা, বীরভূমে মিছিল হচ্ছে 222টি, ইসলামপুরে মিছিল হচ্ছে 180টি, আসানসোলে মিছিল হচ্ছে 188টি। এই সংখ্যাগুলো এখনো পর্যন্ত আমরা পাচ্ছি, কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখান থেকে আজকে আলোচনাটা শুরু করব। রাম কারোর একার নয়, শ্রীরামচন্দ্রের পুজো করার অধিকার কারোর একার নয়। তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল পুজো যদি করেও সেক্ষেত্রে আপত্তি কে করেছে? আমি শুরু থেকে বলি, প্রায় দিনই বলি যে যখন দুর্গাপুজো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রী করে থাকেন, তখন আমরা কি বলি যে দুর্গাপুজো তৃণমূলের হয়ে গেল, আমরা দুর্গাপুজো করতে পারবো না, এটা কি আমরা বলে থাকি কখনো? নিশ্চয়ই নয়। তাহলে শ্রীরামচন্দ্রের পুজোর ক্ষেত্রে এই আমরা ওরা সম্পর্ক কোত্থেকে এলো? এবং আরো ভয়ঙ্কর, আমাদের যারা প্যানেলিস্ট এসে গেছেন তাদের সঙ্গে কথা বলতেই বলি যে ইতিমধ্যে প্রত্যেকে জানিয়ে রাখি যে খবর দিয়ে আজকে শুরু করেছিলাম সোজাসুজি স্বর্ণালী, সেই খবরটা আপনাদের জন্য আরো একবার জানিয়ে রাখি। তমলুক থেকে আসা ব্রেকিং নিউজ যা দিয়ে শুরু করেছিলাম আজ সোজাসুজি স্বর্ণালী, তা হচ্ছে তমলুকে শ্রীরামচন্দ্রের পাল্টা হচ্ছে সত্যনারায়ণ পুজো। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানে সত্যনারায়ণ পুজো অর্গানাইজ করা হয়েছে। আমি জানি না, আমি কখনো শুনিনি রাস্তার মোড়ে বড় করে ম্যারাপ বেঁধে প্যান্ডেল করে কবে সত্যনারায়ণ পুজো আমরা হতে দেখেছি। রাস্তা বন্ধ করে চৌমাথার মোড়ে বা মাঠের উপর সত্যনারায়ণ পুজো হচ্ছে। শুধুমাত্র শ্রীরামচন্দ্রের পুজো বা রামনবমীর পুজোর পারমিশন দেওয়া হবে না বলে সেখানে পুলিশ সে মিছিলের অনুমতি খারিজ করেছে, পুজোর অনুমতি দেয়নি, অথচ সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঘটা করে সত্যনারায়ণ পুজো হচ্ছে। এটা কি দিন দেখছি আমরা? রামনবমীর পাল্টা শ্রীরামচন্দ্রের পুজোর পাল্টা সত্যনারায়ণ পুজো। আমি জানি না যে ধর্ম নিয়ে খেলতে খেলতে নিজেদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আমি শুরু করবো যাদেরকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন অধ্যাপক দেবাশিস চৌধুরী, রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরু করবো নিঃসন্দেহে সজলদা আপনাকে দিয়ে। আপনারা রামনবমীকে এমন করে আপন করে নিয়েছেন যে আর কোনো রাজনৈতিক দলের কি রামনবমী করার কোনো অধিকার নেই? করার তো অধিকার রয়েছে, যে কেউ রামনবমী পুজো করতে পারে।
তা না করে রামনবমী মানেই কি করে শুধুমাত্র বিজেপির পুজো হয়ে গেল, আর সেটাকে আটকানোর জন্য পাল্টা বাড়ির সুখী গৃহকোণ ছেড়ে সেই সিন্নি বা প্রসাদ পুজো সবকিছু বাদ দিয়ে এখন রাস্তার মোড়ে তৃণমূল কংগ্রেসকে করতে হচ্ছে সত্যনারায়ণ পুজো। সজল ঘোষ: না না, সে ওরা করতেই পারে। দেখুন, এটা তো করা তো কোনো অপরাধের নয়, যে কোনো মানুষই এটা করতে পারেন। আর রামনবমী আপনারা বলছেন যে শুধু বিজেপির, বিবেক গুপ্তা নিজে আপনার সোশ্যাল সাইটে নিজের বক্তব্য রেখেছেন, প্রচার করেছেন যে তিনি কোথা থেকে মিছিল করবেন। সুজিত বোসের রামনবমী অলরেডি শুরু হয়ে গিয়েছে, আরও অনেকেই রামনবমী করবেন বলে তারা জানিয়েছেন। অতএব এটা কখনোই বিজেপির নয়। কিন্তু মুশকিলটা হলো কেন কি জানেন? মুশকিলটা হলো এই যে রামনবমীকে নিয়ে এই যে রণসজ্জা, এই যে এত হাজার পুলিশ, এত সিসিটিভি, এত বডি ক্যাম্প, এত কমান্ডো, এত কমব্যাট ফোর্স, এই যে আপনার শিবির ঘুরে বেড়ানো, এই জাতীয় ঘটনাগুলো মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। যে প্রোপাগান্ডাটা ছিল না, ধরুন আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে বিজেপি এটাকে কেন্দ্র করে রাজনীতি করছে, এই রাজনীতির ট্র্যাপে কেন মমতা ব্যানার্জি বারবার পা দেন? যেমন শুভেন্দু বাবু বা সুকান্ত বাবুদের মিছিল আটকাতে গেলে তিনি প্রত্যেকবার, আমাদের একটা হাইকোর্টের লয়ার ফিটি আছে, তাদের পিটিশন একদম কপি পেস্ট করাই থাকে, শুধু জায়গাটা পাল্টে বেড়ে দেয়। আর পারমিশনের জন্য প্রতিবার বলছি আবার জাজেদেরও অর্ডার কপি ছাপানো আছে, তারা শুধু ডেট তারিখ জায়গাটা পাল্টে দেয়। এই কাজটা করে আলটিমেটলি উনি কিন্তু নিজের কবর নিজেই খুঁড়ছেন। দেখুন, রামনবমীর মিছিল যাবে, আমার পাড়া দিয়ে মহরমের তাজিয়া যায়, যখন মহরমের তাজিয়া যায় আমরা পাড়ার ছেলেরা ওখানে আমরাও শরবত বা অন্যান্য জল পানীয় এগুলো নিয়ে থাকি। এতে করে সম্প্রীতি বাড়ে, সৌহার্দ্য বাড়ে। ঠিক যদি এই কথাটাই তিনি তার কিছু মুসলিম ধর্মগুরু যারা আছেন, ইমাম, তাদের দিয়ে বলিয়ে নিতেন, তাহলে এই ঝামেলাটা হতো না। উল্টে এখন যদি আপনি যদি পলিটিক্সের কথা ভাবেন, যদি অ্যাপিজমেন্টের কথা ভাবেন, এই মুসলিমরাও তো ভাবছে, এই মুসলিম ভাইরাও তো ভাবছে কেমন এ কালকে গিয়ে হিজাব পরে নামাজ পড়ে বললো গন্দা ধর্ম, আবার সত্যনারায়ণ পুজোর চিন্নি খাবে। কিন্তু বাবা সত্যনারায়ণের পুজো সবাই করতে পারেন, যে কেউ লোক করতে পারে, তাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু অসত্যের সত্যনারায়ণ কখনো হতে পারে না। 26,000 মানুষকে পথে বসিয়ে আপনি সত্যনারায়ণের চিন্নি বিলি করবেন, এটা ভগবান নারায়ণ এটা কখনো মানতে পারেন না। আমি বলছি যে এটা কিছুই না, ওনার একটা ফোবিয়া আছে। যেমন আমরা হিন্দুরা বিশ্বাস করি, বাঙালিরাও আরো বেশি করে, যে রাম রাম বললে ভূত পালায়। যেরকম উনি গাড়ি করে যাচ্ছেন, কটা বাচ্চা ছেলে বললো জয় শ্রীরাম, উনি গাড়ি থেকে নেমে বললেন গালে গালি দিচ্ছে। এই যে জায়গাটা থেকে, এখান থেকেই সূত্রপাত। এখান থেকে যদি উনি এই জায়গায় না নিয়ে যেতেন বিষয়টাকে, কি হতো? আজকে উত্তরপ্রদেশে তো হবে, উত্তরপ্রদেশে তো কোনো সমস্যা নেই, সেখানে হিন্দু মুসলিম সকলেই আছে, কারোর কোনো জ্বালা নেই, কারোর কোনো ব্যথা নেই, ঈদ গেছে, রামনবমী হবে, কোনো অশান্তি নেই। কিন্তু যত অশান্তি এই রাজ্যে, কেউ কেউ বলছে যে উনি এরা মানে বাঙালির দেবতা না। আমি আপনাদেরকে বলি, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের নাম হচ্ছে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর স্রষ্টা যিনি, তিনি স্বয়ং প্রভু শ্রী রামচন্দ্র। অতএব বাঙালির সঙ্গে তার আত্মিকতা এতটাই, যেটা অন্য কোনো জাতির হতে পারে না। এবার হ্যাঁ হতে পারে যে ধরুন আগে এত মিছিল ছিল না, এখন হচ্ছে। আমিও তো বলতে পারি যে আগে নবী দিবস হতো না, এইভাবে হতো, হয়তো সবাই তার যে যার জায়গায় বানাতেন। আজকে নবী দিবসের সরকারি ছুটি হচ্ছে, তো এটাও হতে পারে, বাড়তে পারে। কিন্তু বাড়া মানে এই নয় যে অশান্তি বাড়বে। এই যে দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, আমাকে এক্ষুনি আপনাদের প্যানেলে ঢোকার আগেই আমাকে আপনাদেরই একজন স্টাফ জিজ্ঞাসা করছেন, দাদা কালকে নাকি শহরে 144 দ্বারা মানুষের মধ্যে আতঙ্কটা, এই আতঙ্ক এই লড়াইটাকে, এক মিনিট, এই লড়াইটাকে রাম আর রাবণের লড়াইতে যিনি নিয়ে গেলেন তার নাম মমতা ব্যানার্জি। আর ইতিহাস পড়লে, উপন্যাস আপনি পুরাণ পড়লে আপনি দেখতে পাবেন সেই লড়াইতে রামেরই জয় সর্বত্র হয়েছে, রাবণের কখনো হয়নি, এক্ষেত্রেও হবে না। একদমই তাই। আমি এই জায়গা থেকে আসবো যে এই আতঙ্কটা তৈরি করা কেন। আমার গত বছরের কথা মনে পড়ছে, একটু আগে টিমকে জানাচ্ছিলাম যে গত বছর পর্যন্ত বা এবছরেও বেড়াতে যাওয়া, যখন তিনি বিদেশ সফরে গেলেন, মাফ করে বেড়াতে যাওয়া বলে ফেললাম, বিদেশ সফরে তিনি যখন শিল্প আনতে গিয়েছিলেন এবং সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়েছিলেন, তো সেই সময় তো তিনি সেই সময় বলছিলেন যে আমি কিন্তু অ্যালার্ম বাজিয়ে গেলাম, বড় সড়ো একটা কিছু হতে চলেছে। আরে অ্যালার্ম বাজাচ্ছেন কেন? আপনার পুলিশ রয়েছে, পুলিশের মধ্যে অ্যালার্ম বাজান না, দলের মধ্যে অ্যালার্ম বাজান না, সংখ্যালঘুর মন্ত্রকের মধ্যে অ্যালার্ম বাজান না, উনি সবার মধ্যে অ্যালার্ম বাজিয়ে দিয়ে গেলেন।
যে এখানে নাকি বড় কিছু একটা হতে চলেছে। গতবার আমার মনে পড়ছে ঠিক রামনবমীর আগে তিনি বলতে শুরু করলেন যে কোনো এক শ্রেণী নাকি একটা হিংসা ছড়ানোর প্ল্যান করছে, আপনারা কিন্তু সাবধানে থাকবেন। আবার সঙ্গে সঙ্গে তিনি ওপক্ষে কথা বলে এপক্ষের কথা বলেন যে এপক্ষের লোকেরা এখন রমজান করছে, এই সময় তারা ফল মিষ্টি খান, তারা হিংসা করেন না। কিন্তু অন্য পক্ষ কিন্তু আপনাদের হিংসা ছড়ানো বন্দোবস্ত করছে। অন্য পক্ষ মানেটা কি? এই অন্য পক্ষ, অন্য ধর্ম, গান্দা ধর্ম, প্রত্যেক মুহূর্তেই উস্কানিমূলক কথা ননস্টপ, মানে যাতে মানুষকে প্রভোগ করা, যে ধরনের কথাগুলোর মানে কি বুঝতে পারি না। পুলিশ যার হাতে রয়েছে সে পুলিশকে বলবে ভাই পুলিশ নামো, বন্দোবস্ত করো। আমি রক্তিমবাবুর কাছে আসার আগে জাস্ট রিসেন্টলি বিদেশ সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যালার্ম বাজানোর বক্তব্যটা একবার শোনাবো। We believe unity in diversity. So I thought that I should have briefed all of you so that you should know it earlier. আগে থেকে অ্যালার্ম বাজে না, আমি আপনাদের অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেলাম। এই চক্রান্তটা চলছে, কুচরা চলছে। We believe unity in diversity. So I thought that I should have briefed all of you so that you should know it earlier. আগে থেকে অ্যালার্ম বাজে না, আমি আপনাদের অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেলাম। এই চক্রান্তটা চলছে, কুচরা চলছে।